নমস্কার, দেখছেন এনকে টিভি বাংলা। আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সন্ধ্যায় এই সময় কলকাতায় আজ শেষ হলো দুদিনের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। আম্বানি, জিন্দল থেকে এ রাজ্যের নেউটিয়া, গোয়েঙ্কা আগামী কয়েক বছরে এ রাজ্যে বেশ কিছু লগ্নির প্রস্তাব রেখেছেন এবারের সামিটে। প্রথম দিনেই মোট বিনিয়োগের প্রস্তাব প্রায় 1 লক্ষ কোটি ছুঁয়েছে বলে জানানো হয়েছিল, আর দ্বিতীয় দিনের শেষে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন 212টি মৌ সই হয়েছে, যার মোট অর্থমূল্য 4,40,595 কোটি টাকা। প্রতিবার বিজিবিএস নিয়ে বিরোধীরা যে সুরে কথা বলেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। একদিকে রাজ্যে 3 দশক সরকার চালানো বামেরা যেমন কটাক্ষ করেছেন, একটা কারখানা মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন দেখান, ঠিক তেমনি বিজেপি শিবির হিসাব দিয়ে বুঝিয়েছে সামিট আয়োজনে কত টাকা খরচ হয়েছে আর রাজ্যে কত টাকার লগ্নি সত্যি সত্যি এসেছে। তবে এ তো রাজনৈতিক চাপানোতর, এসব একই রকম হওয়ারই কথা। আজ মুখ্যমন্ত্রী দাবি করেছেন রাজ্যে তৃণমূল জমানায় মোট 19 লক্ষ কোটির বিনিয়োগ প্রস্তাব এসেছে, আর 13 লক্ষ কোটি টাকার বিনিয়োগ ইতিমধ্যেই হয়েছে এ রাজ্যে। এবার বিজিবিএস এর অন্য একটা দিক রয়েছে। দেউচা পাচামিতে বিরাট প্রাকৃতিক কয়লার ভান্ডার নিয়ে গত কয়েক মাস ধরেই সরব সরকার নিজেদের উদ্যোগেই ফেব্রুয়ারিতে সেখানে কাজ শুরুর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেটা বিজিবিএস চলাকালীনই শুরু হোক এমনই সম্ভবত ছিল তার পরিকল্পনা। আজ কিন্তু সেখানে খোঁড়াখুড়ির কাজ শুরুতেই বাধাগ্রস্ত হয়েছে। বিজিবিএস করে কি লাভ হলো? প্রতি বছরই এ নিয়ে আলোচনা হয়, হ্যাঁ আজও হবে। তবে শুরুতে দেউচা পাচামি নিয়ে কথা বলা দরকার। কলকাতার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে যখন মুখ্যমন্ত্রী দেউচায় কাজ শুরু হয়েছে বলে উচ্ছ্বাস প্রকাশ করছেন, তখন দেউচায় সেই জেলার ডিএম, সেখানকার সাংসদ, স্থানীয় মানুষের ক্ষোভের সামনে দাঁড়িয়ে কাজ শুরু করা যায়নি। বাণিজ্য সম্মেলনের শেষ দিনের জন্য খুব ভালো বিজ্ঞাপন নয় বলে যদি কেউ তর্ক জোড়েন, তবে একটা সম্ভাবনা সামনে দেখে সরকার হাত গুটিয়ে বসে নেই, সেটা তো একটা কাউন্টার ন্যারেটিভ হতেই পারে। আসুন আলাপ করিয়ে দিই আজ আমাদের সঙ্গে এই টেবিলে আলোচনায় যারা রয়েছেন তাদের সঙ্গে। আমি ডান দিক থেকে শুরু করি। বিজেপির তরফ থেকে আজ আমাদের সঙ্গে রয়েছেন স্নেহায়ন সরকার, তারপরে রয়েছেন সুপর্ণ মৈত্র। সুপর্ণবাবু রাজ্যের শিল্প এবং বিনিয়োগ মানচিত্রের বহুদিনের একজন ভালো, আমি বলবো, অবজারভার, এবং তার কাছে আমরা জানতে চাইব তিনি কতটা চেঞ্জ দেখছেন বা আদৌ কোনো চেঞ্জ দেখছেন কিনা। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন সম্রাট চক্রবর্তী, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সম্রাট আজ আমাদের সঙ্গে এই টেবিলে। এবং তারপরে রয়েছেন বামপন্থী নেতা তথা অধ্যাপক টেকনোক্র্যাট পার্থপ্রতিম বিশ্বাস। পার্থবাবুরও যথেষ্ট দখল রয়েছে, বিশেষ করে খনি এবং এই বিষয়টা নিয়ে ওনার প্রচুর পেপার আছে, কাগজে কলম লিখেছেন। আমরা পার্থবাবুকেও আজকে পেয়েছি আমাদের এই আলোচনায়। আমি আগেই বলেছি আমরা শুরুটা দেউচা নিয়ে করতে চাইছি এই জন্য যে বিজিবিএস এটা 8 নম্বর, এবং প্রত্যেকবার বিজিবিএস হওয়ার পরে এই আলোচনা হয় যে কত টাকা ইনভেস্টমেন্ট এলো বা তার প্রস্তাব এলো, আদৌ কতটা ইমপ্লিমেন্টেড হলো, নতুন কিছু শিল্প আদৌ এই রাজ্যে হলো কি হলো না, এই রাজনৈতিক চাপান উত্তর এটা শুনতে আমরা অভ্যস্ত। কিন্তু দেউচায় প্রথম কাজ শুরু হওয়ার বিষয়টা একদিক থেকে ঐতিহাসিক। যদি সত্যি দেউচায় বড় কোনো শিল্প গড়ে ওঠে, এখান থেকে কয়লা প্রচুর পরিমাণে পাওয়া যায়, তা রাজ্যের শিল্প মানচিত্র বদলে দিতে পারে। সেই দিক থেকে দেখতে গেলে আজ কাজ শুরু হওয়ার দিনটা ঐতিহাসিক হওয়ার কথা। তাতে মাত্রা যোগ হলো, মুখ্যমন্ত্রী বলছেন আজকে কাজ শুরু হলো, কিন্তু আমরা ওখান থেকে ছবি দেখছি মানুষের ক্ষোভের সামনে স্থানীয় প্রশাসকরা, ডিএম, সেখানকার সাংসদ। আসুন আপনাদের একটু দেখাই দেউচায় ঠিক কি হয়েছে এবং ঠিক কি বক্তব্য যারা আজ কাজে বাধা দিলেন তারা কি বলছেন। বাংলার মানুষকে, মামাটি মানুষকে ধন্যবাদ, এবং দেউচা পাচমির মানুষরা আজ কাজ শুরু করেছেন। আই স্যালুট টু দেম। বিজিবিএস এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন দেউচা পাচামি প্রকল্পের কাজ শুরু হয়েছে, কিন্তু দিনভর সেখানে ছবিটা ছিল অন্য। আজ সকাল থেকে কখনো উত্তেজনা তো কখনো ভিন্ন চিত্র, নানান চিত্রে ভরপুর থাকলো বীরভূমের মোহাম্মদবাজার ব্লকের অন্তর্গত মথুরা পাহাড়ি এলাকা। ওই মথুরা পাহাড়ি এলাকাতেই যে সরকারি বেস প্ল্যান রয়েছে, সেখানেই কিন্তু কয়লা শিল্পের প্রাথমিক খনন কাজ করার কথা ছিল। বৃহস্পতিবার সকাল থেকে দেউচা পাচামিতে শুরু হয়ে যায় প্রশাসনিক তৎপরতা। জেসিবি, ডাম্পার সহ যন্ত্রপাতি নিয়ে তারা মোহাম্মদবাজারের মথুরা পাহাড়ি এলাকায় পৌঁছতেই শুরু হয় বিক্ষোভ। প্রতিশ্রুতি মতো সরকার দাবি পূরণ না করলে প্রকল্পের কাজ করতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন এলাকার বাসিন্দারা।
মানে যাদের ফর্ম টর্ম কোনো কারণবশত আপনার ডিলে আছে, মানে পড়ে আছে আর কি, পেন্ডিং হয়ে আছে, আমরা চাইছি সেই সমস্ত ফর্মগুলো সমস্ত সমাধান করে যাতে খুব তাড়াতাড়ি যাতে ওনারা চাকরিতে নিয়োগপত্র পান, সেটাই আমরা চাইছি। বিক্ষোভের মাঝেই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বীরভূমের জেলা শাসক। জেলা শাসক কথা বলেও এলাকার বাসিন্দাদের ক্ষোভ কমেনি। ভেরিফিকেশন করলে তো মোটামুটি এখনো 200 জন মতো বাকি আছে। তাদের চাকরি না হওয়া পর্যন্ত কি আপনারা উদ্বোধন করতে দেবেন না? বিক্ষোভ সামলাতে মথুরা পাহাড়িতে যান বীরভূমের পুলিশ সুপার। তার সামনেও চলে বিক্ষোভ। সকালের দিকে ছিল ইস্যু, কিন্তু শর্ট আউট হয়ে গেছে। এখন যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাজ হবে, মেশিনারি বগেরা চলে এসছে, আমরা এখানে চলে এসেছি। আপনারা দেখলেন এখানে যত আমাদের মা বোনেরা আছেন সবাই খুশি আছেন। এখানে আমরা রাস্তাতে কিছু লোকের সঙ্গে কথা বললাম, সবাই কিন্তু পজিটিভই বলছে। বিক্ষোভের মাঝেই ভূমি পুজো শুরু করেন জেলা শাসক। সেখানেও বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। আমার জমি আগে নেই, এবার 4000 লোকের চাকরি হয়েছে, এখনো 5000 লোকের চাকরি হইতে। এটাই আবেদন আপনাদের কাছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি হ্যাঁ কাজ চালু হোক, আমাদের কাজ দেখ, এটাই চাইছি। আমাদের কাজ চাই, চাকরি চাই একটা করে, আমাদের কাজ চাই, আমাদের কাজ দেখ, তারপরে আমরা প্রত্যেকটা সব কাজ চালাবো। দিনভর উত্তাল বিক্ষোভ প্রতিরোধের মাঝে শুরু করা যায়নি খনন কাজ, যদিও জেলা শাসকের দাবি পুজোর মধ্যে দিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো। পুজো দিয়ে কেন? পুজো হলো, আমাদের মেশিন মোবিলাইজ করেছি। পুজোর সমাপ্তির পরে এখানে আমাদের যে এক্সকাভেশন বা ইত্যাদি বা মেশিন মোবিলাইজ করে ওদের ক্যাম্প সাইট বা ইত্যাদি আনুষঙ্গিক বিষয় থাকে, সবগুলোই তো আমাদের এর মানে আরম্ভেরই পার্ট অ্যান্ড পার্সেল। আস্তে আস্তে মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রজেক্ট অর্থাৎ দেউচাপাচামি কয়লা শিল্প, সেই শিল্পের ভবিষ্যৎ কোন দিকে দাঁড়ায়, এই আন্দোলনকে কিভাবে রোখা যায়, কিভাবেই বা সমাপ্ত হয় এই ঘটনা, এখন সেই দিকেই তাকিয়ে জেলাবাসী থেকে শুরু করে রাজ্যবাসী। বীরভূমের মোহাম্মদবাজার থেকে শুভদীপ পালের রিপোর্ট, NKTV বাংলা। আমি শুরুতে অবশ্যই সম্রাট আপনার কাছ থেকে জানতে চাইবো। দেখুন, আমার যতদূর মনে পড়ছে জানুয়ারির 4 তারিখ ছিল এবং মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করার পরে দেউচায় ছুটে গিয়েছিলেন রাজ্যের চিফ সেক্রেটারি, সেখানে মিটিং হয়েছিল এবং তারপরে নিশ্চিত হয়েছিল যে ফেব্রুয়ারি মাসে এই কাজটা শুরু হবে। ফেব্রুয়ারি মাসে কাজটা শুরু হবে। সরকারি যে জায়গা আছে, সরকারি যে জমি, যে জমির ওপর অন্য কারোর অধিকার নেই, একেবারে সরকারি জমি, সেই জমিতে কাজটা শুরু হবে। আজকে তাও শুরু করা গেল না কেন? দেখুন, এটা তো পরিষ্কার, যেটা বুঝতে পারছেন যে এই পশ্চিমবাংলাকে 34 বছরে যারা শিল্প সম্ভাবনাকে বিনাশ করেছে, আজও যারা এই বাংলাকে ক্রমশ কেন্দ্রীয় বঞ্চনায় জর্জরিত করে রেখেছে, আপনারা যে চিত্র দেখাচ্ছেন এটা মনে হয় না 1% মানুষের চিত্র। আচ্ছা, আপনি আমাকে বলুন তো বাধা কেন দেওয়া হবে? আপনি বাধা দেওয়ার কারণটা পরিষ্কার। এখানে কোনো জমি অধিগ্রহণ করা হচ্ছে না, জবরদখল করে কোনো উচ্ছেদ করা হচ্ছে না, স্থানীয় মানুষের সঙ্গে বিবাদের কোনো সংঘাতের কোনো জায়গা নেই। 90% স্থানীয় মানুষকে কর্মনিয়োগ করা হবে। গাছ কাটা হলে পার্শ্বস্থ জমিতে গাছ বৃক্ষ রোপণ করা হচ্ছে। তাহলে এখানে বাংলার এই শিল্প সম্ভাবনাকে আটকে দেওয়ার কারণটা শুধুই রাজনীতি নয় কি? তাহলে আপনি সেটা পরিষ্কার করে বলুন। আপনি প্রশ্ন করছেন কেন? উত্তর দিন। আমি আপনার কাছে উত্তর চাইছি। দেখুন, আমি আপনাকে একটা কথা বলতে পারি যে এখানে কাউকে ডিসপ্লেস করা হচ্ছে না, এটা একটু আন্ডারস্টেটমেন্ট। অনেককে ডিসপ্লেস করতে হবে, কারণ যদি সত্যি ওখানে যেটা বলা হচ্ছে সেটা করতে হয় 300 একরের বেশি জমি লাগবে। 300 একর জমি ওখানে সরকারের হাতে নেই। এটুকু আমার যতটুকু মনে পড়ছে, কারণ জানুয়ারিতে যখন চিফ সেক্রেটারি গেছিলেন আমি বিষয়টা নিয়ে পড়াশোনা করেছিলাম। আমি যতদূর তখন আমার মনে পড়ছে আমি দেখেছিলাম 150-র কাছাকাছি 140 একরের মতো জমি, তার মধ্যে এই 30 থেকে 50 একর যা সরকারের কাছে আছে ভেস্টেড ল্যান্ড, বাকিটা তারা বিভিন্ন লোককে সরিয়ে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে জায়গাটা জোগাড় করেছেন। 150-র কাছাকাছি 140-এর কাছাকাছি তারা পৌঁছেছেন, কি 130-এর কাছাকাছি। বাকিটাও আলোচনা চলছে। এক্স্যাক্টলি। আপনি বলতে পারেন জবরদখল করে উচ্ছেদ করা হচ্ছে। আপনি বলতে পারেন আজকের যে 30 একরে কাজটা শুরু হতে পারতো, এটা ভেস্টেড ল্যান্ড, এটা সম্পূর্ণ সরকারের জায়গা এবং এটাই কারোর মালিকানা নেই। এবং 90% কাজ স্থানীয় লোকেদেরকে দেওয়া হচ্ছে।
এরকম কোনো নয় যে এখানে তাহলে এর পেছনে কারা? আপনি জাস্ট কল স্পেড স্পেড, আপনি বলতে চাইছেন কোন রাজনৈতিক শক্তি স্থানীয় লোকেদের উস্কাচ্ছে? একদম একদম তাই, আপনি সেটাই বলুন, আপনি একদম আমাকে বলতে হচ্ছে কেন? পরিষ্কারভাবেই তো আপনি- বলছি, আমি পরিষ্কারভাবেই বলছি, কোন রাজনৈতিক 34 শক্তি? বছরে যারা বাংলা শিল্প সম্ভাবনাকে নষ্ট করেছে এবং আজকে কেন্দ্রীয় সরকারের থেকে যারা বাংলাকে বিভিন্নভাবে বঞ্চনায় বেঁধে রেখেছে, জর্জরিত করেছে, সেই রাজনৈতিক শক্তি একত্রিত হয়ে যেমনভাবে তারা নির্বাচনে একত্রিত হয়, আপনি বামেদের বলছেন? বামেদের বলছি, রামেদেরও বলছি। না, আপনি তো 34 বছরের উদাহরণ টানলেন। 34 বছর আমি তো রামেদের কেন্দ্রীয় কোনো চিহ্ন বঞ্চনা, ছিল না রাজ্যে। বর্তমান কেন্দ্রীয় বঞ্চনার কথাও বলেছি। আচ্ছা, আমি রামেদের শিবিরের থেকে এখান থেকে তো স্নেহায়ন আছেন, কিন্তু তার আগে আমি অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের কাছে জানতে চাই, এটা রাজনৈতিক অভিযোগ যেটা সম্রাট করেছেন যে রাজনৈতিক কারণে স্থানীয় মানুষকে উস্কানো হচ্ছে, কারণ যে 30 একরে আজকের কাজ হওয়ার কথা, সেই 30 একর জমি তো কোনো কারুর মালিকানাধীন না, এটা সরকারেরই জমি। না পার্থ, প্রথম হচ্ছে একটা শিল্প গড়ার পদ্ধতি যদি হয় সেটাকে শিল্পায়ন বলা হয়, এ নিয়ে আমাদের কারোর দ্বিধা থাকা উচিত না। ফলে এখানে খনি শিল্প প্রস্তাবিত যেটা হয়েছে, কিন্তু আদৌ সেটা যে খনি হবে এই প্রশ্নটাই তো প্রথম বিবেচ্য বিষয়, যে আসলে এটা কয়লা খনি কিনা বা কয়লা খনি নির্ভর একটা শিল্প গড়ার চেষ্টা কিনা। এই কারণের জন্যই বলছি যে প্রথম সমস্যাটা আপনি যদি সমাধান করতে না পারেন যে আসলে ওটা যে একটা সম্ভাব্য কয়লা খনি, যার জন্য আপনি কিছু মানুষের সাথে আলোচনা করবেন, ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন, রিলোকেশনের ব্যবস্থা করবেন, এই সবটা তো পরে। ওখানে যে কয়লা খনি সম্ভব এটা এই তথ্যটা সরকারকে কে দিল, এটাই হচ্ছে আমার প্রথম প্রশ্ন। কারণ আপনি আরো ফান্ডামেন্টাল জায়গায় চলে হ্যাঁ, যান। একদমই তাই। কারণ হচ্ছে যে ধরুন আপনি এটা ঠিকই যে সরকার এখন 326 একর জমিতে ওরা বলছেন খোলা মুখ খনি ওরা হচ্ছে তৈরি করার চেষ্টা করছেন। প্রথম হচ্ছে যে খনি যদি হয় বলে কয়লা কোথায় আছে। আমি আপনার দর্শকদের সুবিধার জন্য বলি যে কয়লা মাটির নিচে থাকলেই সেই কয়লা তুলে বিক্রি করা যায় না, মানে লাভজনক হয় না। আমার মাটির তলায় তেল গ্যাস থাকলেও সেই তেল গ্যাস ব্যাসল্টের কথা হচ্ছে, যা বুঝতে পারছি যে একদমই তাই। ওখানে একটা ব্যাসল্ট লেয়ার আছে, সেটাই টার্গেট। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে আপনি যে ইকোলজিক্যাল ভারসাম্যের পরিবর্তন ওখানে ঘটাতে চাইছেন সেটা আসলে খনির জন্য না, সেটা আসলে পাথর বেচার একটা ইন্ডাস্ট্রি হবে। ওই জায়গাটা হচ্ছে যে ক্রাশার ইন্ডাস্ট্রি এমনিতে আছে। এই ক্রাশার, আমি বলছি সারা রাজ্যে একটা সরকার চলছে, তৎসত্ত্বেও 1/3 অফ দ্য ক্রাশার দোজ আর ইলিগাল ক্রাশার্স। যে অ্যামাউন্ট অফ পলিউশন ওখানে হচ্ছে, সিলিকোসিসে লোকে ভুগছে। এরপরে দাঁড়িয়ে যদি ওই অঞ্চলে আপনি 12.5 স্কোয়ার কিলোমিটার একটা জায়গা সেটা হচ্ছে আপনি অধিগ্রহণ করছেন শিল্প করব বলে, আসলে ওটা আপনি একটা ক্রাশার ইন্ডাস্ট্রি করাতে চেষ্টা করছেন ওখানকার পরিবেশ ধ্বংস করে। দ্যাটস আ ডিফারেন্ট আর্গুমেন্ট। আমি Okay, বলছি না, পার্থবাবু, কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে যে আপনার যদি শিল্প হয়, পার্থ আপনি আমাকে বলুন যে খনি যদি হয়, হু ইজ দ্য পার্সন, মানে কারা সেই সংস্থা? স্থানীয় মানুষদের তাই বলে ওস্কানো হচ্ছে না? না, না, ওস্কানো কেন স্থানীয় হবে? মানুষরা কেন গিয়ে আরে বাধা দিচ্ছে? শিল্প- সরকারি ভেস্টেড ল্যান্ডে যদি বুলডোজার কাজ করে, আরে সেখানে বাবা, যদি ক্রাশার কাজ আপনি করে। এর আগে দেখেননি যে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলনের সময় তো তিনি এই কথাই বলেছিলেন যে যতক্ষণ না আপনি সহমত তৈরি করতে পারছেন জমি অধিগ্রহণের প্রশ্নে, ততক্ষণ পর্যন্ত এক পাও এগোবেন না। তাহলে এখানে সহমত তৈরি না হওয়ার আগেই হচ্ছে যে দুপা করে এগিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, এবং দ্যাট টু নট ফর এ কোল মাইন, দ্যাট টু ফর এ ক্রাশার। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে আমি আপনাকে বলছি শিল্প যদি হয় তাহলে এই শিল্প সংস্থাটা গড়ছে কারা? আপনি বলছেন যে কোনো একটা শিল্পপতির নাম লাগে, তাহলে এই যে ওখানে যে চরিত্র, ওখানে প্রথমে 80 তলা বাড়ির মতো একটা বেসল্ট লেয়ার আছে, তার তলায় হচ্ছে কোল লেয়ার আছে। প্রশ্নটা হচ্ছে খুঁড়বে কে, খুঁড়ে এনে দেবে কে, এবং কয়লার দাম কত হবে? আজ পর্যন্ত কোনো কোম্পানি ডিক্লেয়ার হয়নি। উনি কালকে শিল্প সম্মেলনে বলছিলেন যে অস্ট্রিয়ান বোধহয় কেউ ছিল, পোল্যান্ডের একজন মানুষ ছিলেন, এসছেন দূত, এছাড়া অস্ট্রেলিয়ার সাথে কথা হচ্ছে। এরকম মাইন্স ভারতবর্ষে আজ পর্যন্ত হয়নি। আপনাকে বলছি এতটাই চ্যালেঞ্জ। তার মানে আমি যেটুকু বুঝলাম, দেখুন আমি তো খুব বেশি টেকনিক্যাল বিষয় বুঝতে পারি না, আমার অসুবিধা হয় বুঝতে, কারণ আমার ওটা বিষয় নয়। কিন্তু আমি এটুকু বুঝেছি আপনি বলতে চাইছেন যে এই ডিএম এসপি গিয়ে আর একটা বুলডোজার দিয়ে খানিকটা মাটি খুঁড়ে এটা একটা নাটক হচ্ছে, নাথিং এলস। আমি বলছি নাটক মানে অতি নাটক বলতে যা বোঝায়, ধরুন আমার হচ্ছে বিজিবিএস সম্মেলনের মঞ্চ থেকে ঘোষণা করছেন কাল থেকে ওখানে ভূমি পুজো হবে, এটা নাটক ছাড়া কি? আমি এটাই হয়। এবং আপনি যেটা করতে চাইছেন মানুষের সম্মতি আদায় না করে মানুষকে কি বোঝাবেন যে কোন শিল্প হচ্ছে, এটা তো ইম্পর্টেন্ট। ফলে সেটার কোনো নির্দিষ্ট দিশা নেই। এবং আপনি বলছেন যে পরিবেশগত ভারসাম্য, যে প্রশ্নটা বারবার উঠেছে শিল্পের ক্ষেত্রে, এই আমি বলছি যে আমাদের ইস্ট মিদনাপুরে যখন হচ্ছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তখন তৃণমূল কংগ্রেসের কি রোল ছিল? তারা তো বলেছিলেন প্রথম এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট দেখান, পরিবেশ ঠিক থাকবে কিনা, তারপরে হবে পরমাণু বিদ্যুৎ। আজ যদি এই প্রশ্ন ওঠে, আমি লাস্ট যেটা বলে শেষ করব, এই যে বলছি যে মাটির তলায় কয়লা থাকলেই কয়লা শিল্প হয় না, তার সবচেয়ে বড় উদাহরণ আপনাকে থোরিয়াম বলে একটা পদার্থ আমি আপনাকে বলি, যে নিউক্লিয়ার পাওয়ার জেনারেশনে কাজে লাগে। পৃথিবীর 3/4 অফ থোরিয়াম হচ্ছে আমার দেশের নিচে আছে মাটিতে,
কিন্তু আমরা একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরও বানাতে পারিনি থোরিয়াম দিয়ে। আমাদের দেশে যা নেই ইউরেনিয়াম দিয়ে আমাদের হচ্ছে যে সেটা চালাতে হয়, ফলে আমাদের হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ছে না। ফলে আমাদের দেশের মাটির তলায় থাকলে পরেই থোরিয়াম যে সেটা কাজে লাগবে তা নয়। একই জিনিস কয়লার ক্ষেত্রে। কিন্তু আপনি যেটা বললেন, যা বললেন তা দিয়ে শিল্প হবে না। তার মধ্যে টেকনিক্যাল পার্টগুলোকে আমি বাদ দিয়ে রাখছি। আমি ধরে নিচ্ছি সম্রাটও এই ব্যাপারে টেকনিক্যাল এক্সপার্ট নয়। আমি সম্রাটের কাছ থেকে রাজনৈতিক উত্তরই আশা করব এই পার্টের, যেটা হচ্ছে ওখানে যেটা হচ্ছে এসপি ডিএম গিয়ে একটা মাটি ঘোড়ার যন্ত্র দিয়ে খুঁড়ছেন, এটা নাটক। দ্যাট ইজ নট এট অল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ওখান থেকে এসপি বা ডিএম দিয়ে আর 4টে বুলডোজার চালিয়ে ওইখানে কোনো খনি তৈরি করা সম্ভব নয়। কোনো কোম্পানি এখনো পর্যন্ত চুক্তিবদ্ধ নয় খনি করার জন্য। দিস ইজ দ্য জিস্ট, আমি যেটুকু বুঝলাম। কিন্তু একই সঙ্গে আপনি অর্থাৎ সম্রাট অভিযোগ তুলেছেন রাম শিবিরের বিরুদ্ধে, স্নেহায়ন, যে কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অসহযোগিতা। এটা আমারও প্রশ্ন। দেখুন, রাজ্যের সরকারটা যে রাজনৈতিক দলের, কেন্দ্রের সরকারের যে রাজনৈতিক দল, তার সঙ্গে রাজনৈতিক পার্থক্য থাকতে পারে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু সরকার, কেন্দ্রীয় সরকার তো ফেডারেল স্ট্রাকচারে রাজ্য সরকারের পাশে থাকবে। আপনারা সবসময় রাজ্যের সরকারের ব্যর্থতা খুঁজতে ব্যস্ত, একই সঙ্গে কেন্দ্রীয় সরকারেরও একই আচরণ হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে ওখানে বিরোধিতাটা কেন্দ্রীয় সরকার করছে না, ওখানকার বিরোধিতাটা করছে ওখানকার স্থানীয় আদিবাসী মানুষরা। এবং আমাদের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে, আমি এখানে বসে ক্লিয়ারলি বলছি, কয়লা খনি করো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করো, সব ভালো, কিন্তু ওখানকার আদিবাসী মানুষকে পুনর্বাসন এবং চাকরি দিয়ে তারপরে যা করার তোমরা করো। দ্বিতীয় কথা, আমার বক্তব্য হচ্ছে ওখানে যে এত বড় কয়লা খনি আছে, আমাদের পশ্চিমবাংলার এতগুলো পূর্ববর্তী সরকার, কোল ইন্ডিয়া, কেউ জানতে পারলো না, হঠাৎ করে তৃণমূল কংগ্রেস জানতে পেরে গেল। এবং আমার এইখান থেকে আমি 4টে প্রশ্ন করব, প্লিজ 4টে প্রশ্নের অ্যান্সার আমি যদি সরকারের কাছ থেকে কোনোদিন পাই আমি খুশি হব এই রাজ্যের একজন সাধারণ নাগরিক হিসাবে। প্রথম কথা, বিদ্যুৎ উন্নয়ন নিগমের আপনি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ওরা একটা দিয়ে রেখেছে, যেটা ওপেন হবে 3rd মার্চ। যদি 3rd মার্চ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ওপেন হবে, তারপরে বিডিং হবে, তারপরে কেউ দায়িত্ব পাবে, তাহলে আজকে থেকে কাজটা কি করে শুরু হলো? ওই বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ, আচ্ছা, এর আগে ওখানে করছে এটা রাজ্য সরকারের এজেন্সি। আমি রাজ্য সরকারের এজেন্সি, কিন্তু আমরা তো কাউকে একটা টেন্ডার দেবো, যাকে টেন্ডার দেবো সেটাই ঠিক করলাম না, আমি আগে কাজ শুরু করে দিলাম। এর আগেও 5 বার দিয়েছিল, একজনই ইন্টারেস্ট দেখায়নি, সেটা আলাদা কথা। দ্বিতীয় প্রশ্ন, ওখানে নাকি আন্ডারগ্রাউন্ড মাইনিং হবে, তো ভালো কথা, আন্ডারগ্রাউন্ড মাইনিং তো আমরা যতদূর জানি, আমিও টেকনিক্যাল লোক না, একটা কুয়ো খুঁড়ে হবে। ওপরে বাসাল তোলা হচ্ছে কেন? ওপরে জঙ্গল কাটা হচ্ছে কেন? ওপরে মানুষকে ডিসপ্লেস করে দেওয়া হচ্ছে কেন? ওয়েল অ্যান্ড গুড, যদি দরকার পড়ে মাইনিং করার জন্য তোমরা করেছো ওয়েল অ্যান্ড ওয়েল। তোমরা কি এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স নিয়েছো? ইসি নিয়ে এই কাজগুলো শুরু করা হয়েছে? উইদাউট ইসি নিয়ে তো এই কাজগুলো করা যায় না। 3 নম্বর প্রশ্ন, এটা আপনি দেখুন, আপনি বলছেন ওখানে নাকি এনভায়রনমেন্টাল ইস্যুস গুলোকে বা এনভায়রনমেন্টাল যে সমস্ত সার্টিফিকেট দরকার সেগুলো ছাড়াই রাজ্য সরকার, রাজ্য সরকার, এটা কোনো রাজ্য সরকার কাজ করছে। এটা আমার প্রশ্ন, তার আগে আইন ভেঙে কাজ করবে নাকি? আপনার প্রশ্ন, আপনি যাও, এটা কিন্তু প্রশ্ন আপনার সামনে রেখে দিলেন। আমি তো আমাকে তো দেখাতে হবে যে আমি ওখানে ডিএম নিজে দাঁড়িয়ে রয়েছে, তিনি তত্ত্বাবধান করছেন। ভুল না হয় এইভাবে তো গাছ কাটা যায় না, জঙ্গল এলাকায় আমাদের গাছগুলোকে তারা অন্য জায়গায় সরাবেন। আমার প্রশ্ন, স্নেহায়ন যেটা বলছে একদিক থেকে যথার্থ, যে আইন আছে, আইন রূপায়ণে বাধ্য। আপনি বলছেন প্রশাসকরা, জেলা শাসক, এসপি, তারা আইন রূপায়ণ করেন। ইফ দ্যাট ইজ সো, এনফোর্সমেন্ট অফ এনভায়রনমেন্টাল ল ইন দ্য স্টেট, দ্যাট ইজ কোয়েশ্চেন। কলকাতা শহরে তা না হলে পরে এত পুকুর বুঝিয়ে বাড়ি হয় কি করে? দ্য কোয়েশ্চেন ইজ এনফোর্সমেন্ট অফ ল। ফলে ওখানেও তাই, যে আপনি জঙ্গল কাটছেন, মাটি চাচ্ছেন, পাথর ফাটাচ্ছেন, পরিবেশ দূষণ করছেন। আমি স্নেহায়নের এই পয়েন্টটাকে গুরুত্ব দিতে পারতাম যদি স্নেহায়ন আমাকে বলতো যে আমি নিশ্চিত ওখানে এনভায়রনমেন্টাল সার্টিফিকেট ছাড়া রাজ্য সরকার। আপনি যদি নিশ্চিত হতেন, আপনি প্রশ্ন তুলছেন, আমি এইটুকু সময়ের মধ্যে এই ধরনের প্রশ্নকে এলাও করব না। উত্তর তো নিশ্চয়ই সরকারের প্রতিনিধিরা দেবে। 3 নম্বর হচ্ছে যে এত বড় একটা কর্মকাণ্ড হচ্ছে, ডেফিনেটলি একটা মাইনিং প্ল্যান থাকবে, সেই মাইনিং প্ল্যানটা কোথায়? মাইনিং প্ল্যান। আর চতুর্থ প্রশ্ন, এত বড় কর্মকাণ্ড হচ্ছে, আমরা দেখেছি একটা শৌচাগার উদ্বোধন হলো, সেখানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হচ্ছে। যখন এত বড় একটা কয়লা খনির কাজ শুরু হচ্ছে, মুখ্যমন্ত্রী কলকাতায় বসে, তার বিদ্যুৎ মন্ত্রী, তার শিল্পমন্ত্রী, তার অর্থমন্ত্রী কেউ গেল না
ওই জেলার ক্যাবিনেট মিনিস্টার সে গেল না, শুধুমাত্র ডিএমএসপি কে দিয়ে কাজটা দ্যাট ইজ শুরু হয়ে অলসো গেল। ভেরি নাইস কোশ্চেন। আমি মানে বলবো কেউ রাজনৈতিক ওখানে দিক থেকে present নেই, এক মিনিট ওখানে শুধুমাত্র DMSP কে এগিয়ে দেওয়া হলো। রাজনৈতিক দিক থেকে কিন্তু ব্যাপারটা আপনার এই প্রশ্নটা, তার আগের প্রশ্নটা, পার্থবাবু যা বললেন, সব মিলিয়ে ব্যাপারটা একটা জায়গাতেই গিয়ে, একটা সেন্টারে গিয়ে মিশছে যে এই যে জিনিসটা হচ্ছে এটার মধ্যে একটা দর্শনধারী ব্যাপার আছে, কিন্তু আদৌ এটা কোনো শিল্পায়ন, অ্যাক্টিভ কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটা মেনে নেওয়া যাচ্ছে না। আমি সুপর্ণবাবু আপনার কাছে জানতে চাই, এই যে প্রশ্নটা একটু আগে স্নেহায়ন বলছিল, একই প্রশ্ন তাদের মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় আজকে করেছেন যে 3 তারিখে যে ইয়েটা খোলা হবে, একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের ইয়েটা খোলা হবে, সেখানে কারা কারা ইন্টারেস্ট দেখাচ্ছেন, তারা কত টাকার জন্য সেই প্রজেক্টে যেতে রাজি হচ্ছেন ইত্যাদিগুলো ফাইনাল হওয়ার পরে কাউকে দায়িত্ব দেওয়া হবে। সেসব কিছু না হয়ে আজকে কি করে এটা বলা সম্ভব যে ওখানে আজকে কাজ শুরু হলো? রাজ্য বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের পক্ষে একটা কয়লা খনি, বা আমি যদি ব্যাসল্টও বলি, ব্যাসল্ট তোলা কি সম্ভব? পার্থবাবু, আমি প্রথমে সকলকে আপনাকে নমস্কার জানিয়ে বাকি যারা আছেন এবং এনকেটিভির দর্শকদের প্রথমে বলি, কোল ইন্ডিয়া একটি সংস্থা, সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট CMPDI-কে দিয়ে একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করা হয়েছিল। আজ অবধি কিন্তু সেই রিপোর্টটার মধ্যে কি আছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। 1, 2 হচ্ছে, এটা বলা হয়েছিল যে 2000 একর অবধি লাগবে। আমরা জানি যে 1 লপ্তে কিন্তু 200 একরও ওখানে পাওয়া যাবে না। 2, 3 হচ্ছে যে আমার খারাপ লাগছে, কারণ আমাদের মুখ্যমন্ত্রীকে কেউ যদি এরকমভাবে মিসলিড করে আমার খুব খারাপ লাগে। তার কারণ আমাদের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে যদি বিউরোক্রেসি বা তার পলিটিক্যাল লিডারশিপ মিসলিড করে, তার কারণ আমার মুখ্যমন্ত্রীর যদি মুখটা ছোট হয়ে যায় ওইখানে দাঁড়িয়ে, সেটা আমার পক্ষে খুব খারাপ লাগে। কারণ উনি যখন বড় মুখ করে বলছেন যে কাল থেকে কাজ শুরু হবে, যদি দেখা যায় যে সেটা শুরু হচ্ছে না, এটা সত্যি মানে ওনার পক্ষে এবং আমাদের রাজ্যবাসী হিসেবে খারাপ লাগছে। 2, 3 হচ্ছে, আমরা সরাসরি বলুন, আমি সুবর্ণবাবু আপনার কাছ থেকে জানতে চাইছি যে এটা কি পুরোপুরি লোক দেখানোর ব্যাপার হচ্ছে, না আদৌ ওখানে কোনো ফিউচার আছে? না, আপনার এক্সপেরিয়েন্স না, কি বলছে? আমি আবার বলছি, প্রথম কথা হচ্ছে যে আমি তো বলার কেউ নই। তার কারণটা হচ্ছে যে যারা অথরিটি, সেটা হচ্ছে সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট, তারা প্রথমে এটাকে রিপোর্ট দিয়ে বলেছেন যে সেখানে একটা সম্ভাবনা আছে। কিন্তু কত সম্ভাবনা আছে, এবং আমরা যখন সারা পৃথিবীতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে গিয়ে অপ্রচলিত শক্তির দিকে যাচ্ছি এবং একটা সিদ্ধান্ত নিচ্ছি, তাহলে সেই রিপোর্টটা প্রথমে কেন পাবলিক করা হচ্ছে না? তাহলে তো আমি তো নয় কিছুই জানি না, কিন্তু পার্থদা তো জানেন, পার্থদা তো সাবজেক্ট বলছেন। কিন্তু আজকে যদি পার্থদা হোক, স্নেহায়ন হোক বা সম্রাট হোক, প্রত্যেকের সামনেই যদি এই সেন্ট্রাল মাইন প্ল্যানিং ডিজাইন ইনস্টিটিউটের রিপোর্টটা যদি থাকতো, তাহলে আমরা এই সিদ্ধান্তটা নিতাম কিনা, এটা সমাজ একটা ইনফর্ম চয়েস হতে পারত। মুখ্যমন্ত্রী অশোকনগরে পেট্রোলিয়াম তোলার কথা বলেছেন, একটা ইনফর্ম চয়েস হতে অশোকনগরে পেট্রোলিয়াম তোলার ব্যাপারটাও কি এই দেউচাপাচামির মতো একটা লোক দেখানো ব্যাপার? না, আমি বলছি ইনফর্ম চয়েস হতে পারত। 1, সেকেন্ড হচ্ছে, আজকে মাঝে মাঝেই আমরা জানি, সেটা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে অনেক জায়গায় গাফিলতি দেখেছি আমরা একটা ফরেস্ট অ্যাক্ট আছে, এবং মাঝে মাঝে আমরা করি যে আদিবাসী বা যারা ওই ফরেস্ট ডুয়েলার আছে, প্রথমে ওইখানে যে গাছ পালা যা পড়ে থাকবে তার উপর ইনিশিয়াল অধিকারটা কার, এই নিয়েও আমরা বারবার আলোচনা করেছি। 1, সেকেন্ড হচ্ছে 2013 সালে যখন আমরা একটা রাইট বেসড ফ্রেমওয়ার্কে গেলাম, তখন রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন রিলোকেশন অ্যান্ড রিসেটেলমেন্ট অ্যাক্ট 2013টা করেছি। তো এগুলোকে কি মাথায় রেখে করেছি, এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে এরকমভাবে লোকের সামনে হেয় না করলেই পারতেন তার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। এইটুকুই বলতে। আমি সম্রাট আপনার কাছে ফিরে আসি, শুধু তার আগে আমি আবার বলছি যে কিছুটা আমি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যখন চিফ সেক্রেটারি আবার ছুটে গিয়েছিলেন দেউচায়, তখন আমি খোঁজ নিয়েছিলাম, এবং আপনি বলছেন যে ওখানকার মানুষ যাদের ডিসেটেল করতে হবে, ডিসপ্লেস করতে হবে, তাদের জন্য সরকার কি কম্পেনসেশন অ্যানাউন্স করেছে। ইজ আ ভেরি ভেরি অ্যাট্রাকটিভ প্যাকেজ। জমিদাতাদের ক্ষতিপূরণ, পরিবারের একজনকে চাকরি, জুনিয়র কনস্টেবলের চাকরি, বাড়ি সহ জমি থাকলে বিঘা প্রতি 10 থেকে 12 লক্ষ টাকা, স্থান পরিবর্তনের জন্য 5 লক্ষ টাকা, কলোনিতে মানে তাদের জন্য আলাদা করে কলোনি তৈরি হবে, সেখানে 600 বর্গফুটের বাড়ি, স্টোন ক্রাশারদের জন্য আলাদা করে ক্ষতিপূরণ। আমার কথা হচ্ছে যে সরকার কিন্তু যথেষ্ট ক্ষতিপূরণের অ্যানাউন্সমেন্ট ইতিমধ্যেই করেছে। এবার আপনি বলছেন কজন পেয়েছে,
পেলে তারা আজকে ক্ষোভ দেখাতে আসছেন কেন? আমার মনে হয় যে আমি সব পার্থবাবু একটা জিনিস আমি বলতে এই চাই, আপনি 30 করে তো কেউ displace হয়নি, এটা তো পার্থবাবু আপনি জানুয়ারি মাসেও এই প্রোগ্রাম করেছেন এবং আমি সম্রাটের কথাটা যদি সত্যি কগনিজেন্স নিই, যেটা সম্রাট বলছেন যে ওখানে একটা ভেস্টেড ইন্টারেস্ট লবি করছে, তাহলে এত বড় যখন একটা বিজিবিএস হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সম্ভাবনা বলছেন, তাহলে আপনার কি মনে হয় না যে লোকাল লিডারশিপ বা সেখানে যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে, সে কালেক্টর হোক, সে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হোক, তাদের আরো বেশি দে মাস্ট হ্যাভ দেয়ার ইয়ার্স অন দ্য গ্রাউন্ড, এটা কি আপনার মনে হচ্ছে না? সেই দিনই আমি দেখেছিলাম মুখ্যমন্ত্রী বীরভূমের জেলা শাসকের উপর উষ্মা প্রকাশ করেছিলেন তার কাজ নিয়ে। কিন্তু সম্রাট, আমি যেটা আবার ফিরে আসতে চাইছি যে এইটা কি মুখ্যমন্ত্রী সামনে 26-এ একটা নির্বাচন আছে এবং তার আগে শেষ আর্থিক বছর তৃণমূল কংগ্রেস সরকারের হাতে, যে আর্থিক বছরে তাকে প্রমাণ করতে হবে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে, এখানে ইনভেস্টমেন্ট হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রীকে যেটা কম্পালশন যেভাবে দেখাতে হবে ওখানে একটা কিছু, যার জন্য ডিএমকে পাঠাচ্ছেন এবং তিনি তো মাটি খুঁড়ে ওখানে মাইনিং করবেন না, যে মাইনিং করবে সেই কোম্পানি 3 তারিখে তার ইন্টারেস্ট ওপেনিং হবে, লেটার অফ ইন্টারেস্ট বা কিছু সামথিং, যেটা থেকে ঠিক হবে ওখানে আদৌ কোন কোম্পানি কাজ করবে। তার আগে এটা কি জাস্ট লোক দেখানোর জন্য? না না, একটা দেখুন, আজকে বৃহস্পতিবারকে আমরা লক্ষ্মীবার বলেই জানি, আর সেক্ষেত্রে একটা নির্দিষ্ট শুভ দিন দেখে কোনো কিছু সূচনা করাকে আমি অন্তত খারাপ বলে মনে করি না, এবং যারা মনে করছেন তারা একটু সময় দিন, সময়ের সঙ্গে সঙ্গে সবটাই জানতে পারবেন। আর একটা জিনিস আমি একটা কথা বলি, যে আপনারা নির্বাচনের কথা বলছেন, আমি নির্বাচনের পরিপ্রেক্ষিতের বাইরে গিয়ে বলছি যে বাংলা একটা কথা আছে যে বাণিজ্যে বসতে লক্ষ্মী। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অষ্টমবারের জন্য এই সম্মেলন করে তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে বাণিজ্যকে এই সরকার প্রায়োরিটি দিচ্ছে। দেখুন, এই বাণিজ্যের কেন্দ্রভূমি বাংলা চাঁদ সওদাগরের আমল থেকে ছিল, ইংরেজরাও বাণিজ্যের টানে এই বাংলায় এসেছিল। মূল প্রশ্নটা হচ্ছে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কন্ট্রাক্ট পেয়েছে সে বাণিজ্য করলো, যারা খাবার সাপ্লাই করেছে তারা বাণিজ্য করলো, রাজ্য ইনভেস্টমেন্ট কি পেল? আমাকে আসতে দিন, আমাকে একটু সময় দিন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে অনেক প্রতিকূলতা সত্ত্বেও শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা যদি বিগত 7 বারের অভিজ্ঞতা দেখি, অষ্টমবার এবার রেখে 7 বারের অভিজ্ঞতা দেখা যাচ্ছে 13 লক্ষ হাজার কোটি টাকার বিনিয়োগ ইতিমধ্যে হয়েছে 19 লক্ষ হাজার কোটি টাকার মধ্যে। তাহলে সেটাও ধোঁয়াশা ছিল না, সেটাও ভাওতা ছিল না, এটা কিন্তু। আর যদি কেউ বলেন এই ঘোষণা কোথায় হচ্ছে, সমস্ত শিল্পপতিদেরকে সঙ্গে রেখে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন, তাদের মধ্যে একজনকে মুকেশ আম্বানি, যিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন তিনি কত কোটি টাকা বিনিয়োগ করেছেন। সবটা ধোঁয়াশা বলছেন কেন? অপেক্ষা করুন, একটা রাজ্য সরকার যখন কোনো পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছে। 13 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে কি হয়েছে আমাদের দেশে, আমাদের রাজ্যে? কোথায় কি তৈরি হয়েছে 13 লক্ষ কোটি টাকার বিনিয়োগে? অনলি ইন সার্ভিস সেক্টর। রাজ্যে জিএসডিপি 3.93 গুণ বেড়েছে, মূলধন খাতে খরচ 13.85 গুণ বৃদ্ধি পেয়েছে। এগুলো তো গত মে মাসে কেন্দ্রীয় সরকার একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছিল, সেই স্ট্যাটিস্টিক্স দেখেছিলেন? প্রথম 5 জিডিপি উৎপাদন মানে বৃদ্ধিকারী স্টেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গল ছিল না। দেখুন, আমি আপনাকে তো বলছি, এটাও তো স্ট্যাটিস্টিক্স কেন্দ্রীয় সরকারের। রাজ্যের জিএসডিপি 3.93 গুণ বৃদ্ধি পেয়েছে, এটাকে অস্বীকার করুক না বিজেপির মুখপাত্র। আমরা বিজিবিএস নিয়ে আলোচনায় ফিরে আসছি, কিন্তু তার আগে এখানে পার্থবাবুকে পেয়েছি বলে আমি আরেকটা ছোট্ট জিনিস পার্থবাবু আপনার কাছ থেকে জেনে নিতে চাই। সেটা হচ্ছে অশোকনগরের তেল। আজকে মুখ্যমন্ত্রী নিজে আবার এই প্রসঙ্গ তুলেছেন, এবং এইটাও কি এই দেউচা পাচামির মতো কিছু, যেটা নিয়ে আপনি একটু আগে বললেন যে আদৌ ওটা কয়লা খনি হতে পারবে কিনা আপনি একজন টেকনোক্র্যাট হিসেবে মনে করছেন সেটা নিশ্চিত নয়, কিন্তু রাজ্য সরকার এগোচ্ছে। আমি তাতেও আপত্তি করবো না, রাজ্য সরকার যদি একটা 0 চান্স কেউ নিতে চায়। আপনি কি মনে করেন রাজ্যের আর্থিক উন্নতির জন্য উই মাস্ট ওয়েলকাম যে রাজ্য সরকার তো চেষ্টা করছে? অশোকনগরের তেলের ব্যাপারটা কি? প্রথম আবারও বলছি যে মাটির তলায় তেল থাকলেই সেই তেল যে গভীরতায় আছে সেটাকে তুলে এনে কমার্শিয়ালি সেটাকে ভায়াবল করা সম্ভব নয়, সেটা নির্ভর করে বহু ফ্যাক্টরের ওপর। এরকম তেল ভারতবর্ষের বহু পকেটে আছে আপনি যদি চান। ফলে তেল থাকলেই তলায়, বা কয়লা থাকলে তলায়, কোলবেট থাকলে সেটা হচ্ছে কয়লা খনি হয়ে উঠবে, আয়রন ওর থাকলে সেটা হচ্ছে লোহার খনি হবে, এরকম কোনো বিজ্ঞান নেই। ফলে এটা এক। 2, আপনাকে বলার জন্য বলি যে এই প্রচেষ্টা, অর্থাৎ এই যে দেউচা পাচামি থেকে কয়লা উঠবে কি উঠবে না, এটার জন্য যে ক্লাসিক কেস স্টাডি আপনি দেখতে পাবেন, একটা কোম্পানি 6টা রাজ্য সরকার মিলে তৈরি করা হয়েছিল, যে বীরভূম বেঙ্গল কোলফিল্ড লিমিটেড এই কোম্পানিটার নাম ছিল। হ্যাঁ, এখানে 6টা রাজ্য, পশ্চিমবঙ্গ শুধু না, পাশে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যার মতো আরো রাজ্য ছিল। হ্যাঁ, এইবার প্রশ্ন হচ্ছে তারা এই প্রজেক্টটা নেওয়ার পরেও কেন তারা সেটাকে ফেলে দিল, করলো না?
এবং করলো না এই কারণের জন্যই দেখা গেল যে মাটির তলায় কয়লা আছে এটা ঠিক, কিন্তু সেই কয়লা তুলে ওটা শিল্পে পরিণত করা সম্ভব নয়, পর্তায় পোষাবে না, তার যা দাম হবে, এবং ওই কয়লা দিয়ে যদি আপনি বিদ্যুৎ বানাতে যান সেই বিদ্যুৎ ব্যবহার করার জন্য যত ইউনিট পয়সা গুনতে হবে সেটা দেওয়ার লোক রাজ্যে খুঁজে পাবেন না। ফলে কয়লা তো সাজিয়ে রাখবেন না ঘরে, তাহলে কয়লাটা মাটির থেকে তুলবেন, তার বাজারের যা দাম, প্রথমত হচ্ছে যে কোল বেস পাওয়ার আগামী 10 বছর বাদে কমতে শুরু করেছে এমনিতেই। গত 14 সালে ছিল হচ্ছে 70% গোটা পাওয়ারের, এখন 24 সালে সেটা 60-এ দাঁড়িয়েছে, আস্তে আস্তে কমছে, গোটা দেশ সেদিকে কমাচ্ছে, অল্টারনেট পাওয়ার জেনারেট করছে। ফলে আমি কয়লা ঘরে সাজিয়ে রাখবো না পারতো, ফলে কয়লা তুলছি এনার্জির জন্য। এনার্জি কস্ট যদি হাই হয়, হু উইল কনজিউম দ্য এনার্জি? এই যে ইন্ডাস্ট্রির কথা বলছেন, আমি আপনার সমস্ত যুক্তি মেনে নিয়ে বলছি যে রাজ্য সরকারের কাছে কম্পালশন হচ্ছে রাজ্যে ইন্ডাস্ট্রি করতে হবে, এবং সেই ইন্ডাস্ট্রিটা রাজ্যকে আর্থিকভাবে শক্তিশালী করবে। যদি রাজ্য মনে করে যে ঠিক আছে, আমাকে আমার কাছে যেটুকু আছে তাই দিয়ে আমি লড়ে যাব, চেষ্টা করব, হবে কি হবে না পরের কথা। বুদ্ধবাবুও তো শালবনীতে কারখানা করার চেষ্টা করেছিলেন জিলদারদের নিয়ে, সেই কারখানাও তো আলটিমেটলি হয়নি। আমি আবারও বলছি, বুদ্ধবাবুর শালবনীতে যাওয়া, বুদ্ধবাবুর সিঙ্গুরে যাওয়া, সেটা হচ্ছে ব্লাইন্ড লেনে ট্রাভার্স করার পথ না, গল্প না। কিন্তু দেউচা পাচামিতে কয়লা খোঁজা, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এটা আসলে আপনি একটা অন্ধগলিতে প্রবেশ করছেন, আপনাকে ফিরতে হবে। আমি জাস্ট এটুকু বলে শেষ করব যে যদি এই যে পাওয়ারের কথা বলছে না, যে কয়লা দিয়ে কি হবে বিদ্যুৎ, আমি বলছি এবারেরও শিল্প সম্মেলনের রিপোর্ট ঘেটে দেখুন যে গত বছর পশ্চিমবঙ্গ সরকার শিল্পপতিদের বিদ্যুৎ সাবসিডি দেবেন বলেছিলেন 75 কোটি টাকা, সাবসিডি নেওয়ার লোক খুঁজে পাওয়া যায়নি। তার মানেটা কি? শিল্প হয়নি, শিল্প আসছে না। শিল্প আসলে লোকে সাবসিডি নেওয়ার সুযোগ আছে, অথচ নেবেন, এটা হয় না। আমি সম্রাট বিরোধীতে যাওয়ার আগে এক লাইন আপনার কাছ থেকে শুনবো। বুদ্ধবাবু ও জিন্দালদের নিয়ে শালবনীতে কারখানা করার চেষ্টা করেছিলেন, আলটিমেটলি সেটা মেটেরিয়ালাইজ করেনি। সিঙ্গুরেও ছেড়ে দিন, সিঙ্গুরে তো হলো না, সেখানে তৃণমূল কংগ্রেসই সব থেকে আগে দেওয়াল তুলে দাঁড়িয়েছিল, কিন্তু তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টাকে এক জায়গায় রাখতে চাইছেন। তৃণমূল কংগ্রেসের বিরোধিতা ছিল এবং নৈতিক বিরোধিতা ছিল, কিন্তু তার জন্য কিন্তু টাটারা সিঙ্গুরের জমি ছেড়ে পালায়নি, তারা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী বেরিয়েছে। দ্বিতীয় কথা, বুদ্ধবাবু শিল্পের পুনঃস্থাপনের মধ্যে আমরা বুদ্ধবাবুকে তো দেখেছি, সুদীপ্ত সেনের মোটর বাইক কারখানার উদ্বোধন করতে গেছিলেন বুদ্ধবাবু, সেটা কানাগলিতে ঢোকা নয়, আমরা সেটাও তো দেখেছি, বাংলার মানুষে প্রত্যক্ষ করেছে যে সুদীপ্ত সেনের মোটর বাইক কারখানা উদ্বোধন। সুদীপ্ত সেনের মোটর বাইক কারখানার উদ্বোধন করতে বুদ্ধদেব বাবু গেছিলেন, এটাও আমরা দেখেছি, এটাও কানাগলিতে ঢোকা। আমি বলছি যে কানাগলির গল্প সম্রাট বললেন তো, আজকে মুখ্যমন্ত্রী জিন্দালদের দিয়ে শালবনীতে যা করছেন ওটা বুদ্ধবাবুর কানাগলির পথ ছিল না, বুদ্ধবাবুর আলোকবর্তিকা ছিল বলে সুদীপ্ত সেনের মোটর বাইক কারখানাটা, সুদীপ্ত সেনের মোটর বাইক এক মিনিট সম্রাট পার্থবাবু, আমাদের একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিতে হবে। আমরা এবার বিজিবিএস এর প্রসঙ্গে ফিরত আসবো, অর্থাৎ ওই রাজ্যে বিনিয়োগ আর সেই বিনিয়োগের ছবির কাউন্টার সমালোচনা বিরোধী শিবির থেকে। আমরা ফিরে আসছি এই আলোচনার টেবিলে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজ বাংলার ইনভেস্টমেন্ট ফেস্টিভ্যাল বলা যায়, বিজিবিএস বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, তার শেষ দিনে সন্ধ্যেবেলা এই আলোচনায় বসেছি। মুখ্যমন্ত্রী তার ভাষণে আজ জানিয়েছেন যে সব মিলিয়ে প্রায় 212টি মৌ সই হয়েছে, যার মোট অর্থমূল্য 4,40,595 কোটি টাকা। এছাড়াও মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, যেমন ধরুন তিনি জানিয়েছেন যে 1.72 কোটি মানুষ, মানে 1,72,00,000 মানুষ গত 14 বছরে তৃণমূল কংগ্রেসের জমানায় দারিদ্র্য সীমার থেকে ওপরে উঠে এসেছেন। তিনি জানিয়েছেন মানে গতবারের যে বিজিবিএস, সেই বিজিবিএস পর্যন্ত হিসাব করলে প্রায় 19 লক্ষ কোটির প্রস্তাব এ রাজ্য পেয়েছে, তার মধ্যে 13 লক্ষ কোটির বিনিয়োগ হয়ে গিয়েছে। আসুন একবার এক ঝলক একটা রিপোর্ট দেখে নিই আজকে বিজিবিএস এর শেষ দিনের ওপরে, তারপর আমরা ফিরছি আলোচনা। Remarkable success of our 8th Bengal Global Business Summit. লক্ষ্মীবারে লক্ষ্মী লাভ বাংলায় বিজিবিএস এলো 4,40,595 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব, পাশাপাশি মৌ স্বাক্ষরিত হলো 212টি। অষ্টম বিজিবিএস অভূতপূর্বভাবে সফল জানালেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য গতবার বিজিবিএস থেকে 3,76,000 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছিল রাজ্য। তাই এবারের বিজিবিএস এর সার্থকতা বোঝাতে মুখ্যমন্ত্রী বলেন রিমার্কেবল সাকসেস। It's a remarkable success of our 8th Bengal Global Business Summit. You have seen today is a day for small scale industry. Yesterday, the big captain of industries, they have assured their big projects here. আটটি বিজিবিএস এ প্রায় 23.5 লক্ষ কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে। আগের 7টি বিজিবিএস এ বিনিয়োগের প্রস্তাব ছিল প্রায় 19 লক্ষ কোটি টাকা। এর মধ্যে প্রায় 13 লক্ষ কোটি টাকা বিনিয়োগ সম্পূর্ণ কাজ হয়েছে। আরও প্রায় 6 লক্ষ কোটি টাকার বিনিয়োগের কাজ চলছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান অশোকনগরে খনিজ তেল প্রকল্পের জন্য ওএনজিসি কে জমি দেওয়া হয়েছে। শীঘ্রই দেশের খনিজ তেলের সবচেয়ে বড় উৎপাদক হবে বাংলা। Oil exploration project at Ashoknagar. We have given 15 acres of land at ₹1 to ONGC in Ashoknagar, North 24 Parganas. যেভাবে আপনার জমানায় তাজপুর পোর্টটা হলো না, কিন্তু তাও আপনাকে একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্প ওএনজিসির প্রকল্প দেখিয়ে বলতে হচ্ছে, শোকেস করতে হচ্ছে পশ্চিমবঙ্গকে, আর আপনি বলছেন 50 একর জমি দিয়ে বড় বিনিয়োগ আনছি। সম্মেলনের পাশাপাশি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল বাংলার বিভিন্ন প্রান্তের হস্তশিল্পের প্রদর্শনী। সেখানে ছিল 215টি স্টল। মন্ত্রীদের সঙ্গে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে এক শাড়ি বিক্রেতার সামগ্রী দেখে মুগ্ধ হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে মন্ত্রী আমলাদের নির্দেশ দেন এই শাড়ি ব্যবসায়ীকে রিলায়েন্সের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে। আছে আমাদের মনোজ, ওই যে রিলায়েন্স কার বলছিলেন ওরা শাড়ির ওদের শাড়ির সাথে যুক্ত করে একদিকে মুখ্যমন্ত্রী যখন পরিসংখ্যান দিয়ে বিজিবিএস এর সাফল্য তুলে ধরেছেন, তখনও রাজ্য সরকারের সমালোচনা করতে ছাড়েনি বিরোধীরা। টনি ক্যাপিটালকে উৎসাহ দেওয়া হচ্ছে, সমস্ত কিছু তার জন্য উজাড় করে দেওয়া হচ্ছে। তারা এসে কিছু প্রশংসার কথা বলছে, কিন্তু একটার পর একটা যে শিল্পের প্রতিশ্রুতি বলা হয়েছে, এমইউর কথা বলা হয়েছে, বিনিয়োগের যে সংখ্যা জানানো হয়েছে, তারপরে দেখা যাবে তার রিয়েলাইজেশন নেই। আজ উনি যা হিসেব দিয়েছেন 4,40,000 কোটি টাকার মৌসই হয়েছে, কিন্তু কারা মৌসই করলো, কোথায় বিনিয়োগ হবে, কিভাবে বিনিয়োগ হবে, কোন জমিতে বিনিয়োগ হবে, তার কোনো স্বচ্ছতা নেই। শিল্পপতিদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, শিল্প সহায়ক বাংলা, নির্দ্বিধায় বিনিয়োগ করুন পশ্চিমবঙ্গে। ক্যামেরায় অরবিন্দের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, এনকেটিভি বাংলা, কলকাতা। সুবর্ণবাবু, আমি প্রথমে এবার আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কি দেখলেন বিজিবিএস 8th এডিশন কি দিচ্ছে বাংলাকে? দেখলাম শিল্পপতিরা বদলায়নি, তারা সেরকমই একই আছে, এটা প্রথম দেখলাম। তারা চারিত্রিকভাবেই তাদের যে অভ্যেস, তারা ঠিক সেভাবেই কাজ করেছেন, বদলায়নি। আর আরেকটা জিনিস পার্থবাবু, আপনাকে অনুরোধ করব, দয়া করে যখন শিল্পায়ন নিয়ে আলোচনা করব, যেরকমভাবে গুজরাট বা তামিলনাড়ু বা মহারাষ্ট্র বা এনসিআর, তারা সেখানে শিল্প আর রাজনীতিটাকে পৃথকভাবে দেখতে শুরু করেছে। আমাদেরও উচিত রাজনীতি এবং শিল্পটাকে পৃথকভাবে দেখা, এটা বোধহয় খুব দরকার। তাহলে আপনি কি বিরোধীদেরকে দেখলেন? তো আপনি আমি যদি এক্ষুনি কোনো প্রশ্ন করি, আপনি এক্ষুনি আমাকে বিজেপি বা সিপিএম বানিয়ে দেবেন, আমি তো বিজেপি সিপিএম হয়ে যাচ্ছি না। কিন্তু আমি যদি কোনো প্রশ্ন করি তাহলে আমি আপনাকে ওয়েলকাম করছি, আমি পয়েন্টটা যেটা তুলেছেন দ্যাট ইজ ওকে। হ্যাঁ, রাজনীতির ঊর্ধ্বে উঠে এটা আমাদের দেখা উচিত। আমি ফিগারটা দিচ্ছি আপনাদের, ফিগারটা দিচ্ছি। প্রথম কথা হচ্ছে 2015 সাল থেকে 2025 অবধি 3টে বছর বাদ দিয়ে 20, 21, 24 বাদ দিয়ে 15তে শুরু হয়েছে। যে ফিগারটা ছিল প্রায় 27 লক্ষ কোটিটা আগে ছিল। কেন 27 লক্ষ কোটি ছিল, কেন 20 লক্ষ নেয় বলে দিচ্ছি। তার কারণ এই প্রত্যেকটা সোর্স হচ্ছে বিজিবিএস ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গলের, এবং 2018 সালে একমাত্র বছর, আপনারা দয়া করে সকলকে বলছি চেক করে নেবেন, কেন আমি ভুল বললে লাইবেল হয়ে যেতে পারে। 2018 সালে যখন বিজিবিএস এর ওয়েবসাইটে লেখা আছে, ডলার টার্মসে দেওয়া আছে $145.93 বিলিয়ন, সেটা সে বছরের যে গড় ডলার আছে সেটাকে কনভার্ট করলে 9.92 লাখ ক্রোড় দাঁড়ায়।
তাহলে যদি 27 লক্ষ কোটি টাকা বা 26,77,190 আগে থেকে থাকে, 77,000 রাউন্ড 27 লক্ষ রাউন্ড অফ করে, আজকে 4,40,595 অ্যাড করে প্রায় 31,40,000 হলো। এখন ব্যাপারটা কি হচ্ছে, এখানে না কোনো অসত্য কেউ কোথায় বলতে পারবে না। কেন বলতে পারবে না? আমি আপনাকে একটা কাগজ দিচ্ছি, আপনি দয়া করে দেখুন। এই যে কাগজের হেডলাইনটা, এটাতে হচ্ছে ডিপার্টমেন্ট অফ পলিসি অ্যান্ড প্রমোশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেক্রেটারিয়েট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসিস্ট্যান্ট, 10 কোটি টাকার উপরে যে কোনো প্রজেক্ট হলেই আমাকে পার্ট এ বা পার্ট বি ফাইল করতে হয়, যে আমি যদি কোনো প্রজেক্ট বাস্তবায়িত করি সেটাকে ফাইল করতে হয়। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডেটাতে আর মুখ্যমন্ত্রী যে ডেটাটা বলছে সেটা মিলছে না, এক। দুই হচ্ছে, আরেকটা কি হচ্ছে, যে এক্ষুনি নীতি আয়োগের একটা রিপোর্ট বেরিয়েছে এবং আরবিআই এর স্টেট অফ ফাইন্যান্স বেরিয়েছে, যেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ, কেরালা থেকে শুরু করে সবাই তারা পণ্য পরিষেবা কর, বিশেষ করে স্টেট জিএসটি এবং রেভিনিউ কম্পেনসেশনের ওপরে বেশি নির্ভরশীল। যদি আমাদের সত্যি এতগুলো বাস্তবায়িত হয়ে থাকতো তাহলে কিন্তু আমাদের আর্থিক অবস্থাটা ওই রকম হতো না। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড হচ্ছে, আমি এবার আপনাকে 2-3টে কাইন্ডলি সুযোগ দিন, কারণ বড় বড় অনেকেই কথা বলে গেলেন, তো আই উইল টেক 2 or 3 নেমস, প্লিজ অ্যালাউ মি দ্যাট। আমি জিন্দাল সাহেবের কথাটাকে চুজ করে নিলাম, তার কারণ পার্থদাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু পার্থদা যেহেতু তৃণমূলের কথা বলছেন, তো আমি আপনাকে বলছি, পার্থদা, ইউ আর এ ভেরি রেসপেক্টেড ম্যান, লেট মি টেল ইউ, এই গ্রুপগুলো কিন্তু আপনাদের সরকারকে, এবং তখন যে মন্ত্রী ছিলেন নিরুপম সেন, আমি খুব ভালো করে তার সাথে কাজ করেছি, তারা কিন্তু তাকে বোঝাতে পারি যে তাকে যেন একটা বোকাই বানিয়েছেন। তার কারণ শালবনীতে বললেন আয়রন স্টিল প্ল্যান্ট করবো। আপনি নিজে ভালো করে জানেন আয়রন স্টিল করতে গেলে যে দুটো র মেটেরিয়ালের দরকার, সেটা হচ্ছে একটা আয়রন ওর, একটা হচ্ছে কোকিং কোল। আয়রন ওর অ্যান্ড কোকিং কোল সেটা ঝাড়খণ্ড অ্যান্ড ওড়িশা অ্যাভেলেবল, সেটা ওখানে নয়। তাদের জল নেই, তারা বললেন স্লারি মেথডে জল নিয়ে যাবেন, সেটা হলো না, এক। তারপরে কি হলো, তারা বললেন যে 2014 সালে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা হলো, তখন এই নোশনালে যে বিনোদ রায় যখন সিএজি ছিলেন, তখন দুটো কোল ব্লক পাওয়ার কথা ছিল, যেই কোল ব্লকগুলো পাওয়া হলো না, তখন কিন্তু স্টিল প্ল্যান্টটা বন্ধ হয়ে গেল। করে তারা একটা ছোট্ট সিমেন্ট প্ল্যান্ট উইথ 2.4 মেট্রিক টনস পার অ্যানাম সেটা করলেন, যেটা তারা পরে 2019-এ গিয়ে বললেন আমরা 4.8 করব। এখন কি হয়েছে, আজকে তারা কথা বলছেন, মধ্যেখানে পশ্চিমবঙ্গ সরকার মানে তৃণমূল। আমার কথা হচ্ছে, দেখুন এত ডিটেলে যাওয়ার আজকে আমার হাতে সময় কম, আমি শুধু এইটুকু বলতে চাই, আপনি বলতে চাইছেন যে এই ইন্ডাস্ট্রিয়াল গোষ্ঠীগুলো তখনও যেরকম ছিল এখনো সেরকম আছে, তারা রাজনৈতিক নেতাদের নানা রকম বক্তব্য দিয়ে যায়। একই কথা, আপনি শুধু কাট টু কাট আপনি মুখ্যমন্ত্রী বদলাতে থাকুন, এই একই কথা হেমন্ত বিশ্ব শর্মার পাশে গিয়ে বলবে, কিন্তু একই কথা বলবে আপনার যোগীজির পাশে গিয়ে, কিন্তু ইনভেস্টমেন্ট করবে সেখানে যেখানে তাদের রিটার্ন আছে। তার মানে কি, বটম অফ দ্য লাইন ইজ তারা এখানে ইনভেস্টমেন্ট করছেন না। আপনি ডাউন দ্য গ্রাউন্ড আম্বানি সাহেবের 3টে কি এরিয়া, মুখ্যমন্ত্রী বললেন 13 লক্ষ কোটি টাকা ইনভেস্টেড হয়েছে। না, আমি তো 13 লক্ষ কোটি টাকা ইনভেস্টেড হয়েছে, এই কথাটা মুখ্যমন্ত্রীকে বলেছেন। আমি কি তাহলে মোহাম্মদ সেলিম নাকি ওর দল জয়েন করেছে? আমি জাস্ট জানতে চাইছি। আমি সম্রাট আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই। সুবর্ণবাবু কোনো রাজনৈতিক পরিচয় এখানে নেই, তিনি কিন্তু বলছেন কেন্দ্রীয় সরকার জিএসটি ফিএসটি বোঝা তো যায় কোথায় টাকা এসছে, কোথায় বিনিয়োগ হয়েছে, কোনো সিমটম নেই, শুধুমাত্র নেতাদের মুখে বক্তব্য ছাড়া। আমি সুপর্ণদার কথা শুনেছি, আমি বিজেপির মুখপাত্রের কাছে এটা জানতে চাইছি, আজকে মুকেশ আম্বানি যেটা ঘোষণা করলেন যে ইতিমধ্যেই বাংলায় 50,000 কোটি টাকা বিনিয়োগ করেছেন তৃণমূল কংগ্রেস সরকারের সময়, সেটা ঠিক না ভুল? কারণ আমরা জানি যে প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক আছে, এবং তিনি এটাও ঘোষণা করেছেন যে আগামী দশকের মধ্যে এই বিনিয়োগটা দ্বিগুণ হবে, এবং তিনি এটাও ঘোষণা করেছেন আরও 1 লাখ কর্মসংস্থানের প্রতিশ্রুতি রিলায়েন্স কোম্পানি দিচ্ছে। সেই সঙ্গে তিনি উদাত্ত কণ্ঠে আরও উদ্যোগপতিদের আহ্বান করেছেন এই বাংলায় বিনিয়োগ করার জন্য। এই বাংলায়, এইটাই তো কথা একটু আগে সুপর্ণবাবু বলছেন, রাজনৈতিক নেতাদের সামনে এই কথাটাই তারা বলে যান। আমাদের বাংলায় এসে তারা বাংলার মুখ্যমন্ত্রীর সামনে বলেন, ঝাড়খণ্ডে গিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সামনে বলেন, গুজরাটে গিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী বিনিয়োগ করার সময় তারা হিসেব করেন। এটা জ্যোতিবাবুর বিদেশ থেকে শিল্প আনার মতো ঘটনা হচ্ছে না, এখানে বাংলার মাটিতে বসিয়ে শিল্পোদ্যোগীদের সামনে রেখে মানুষের সামনে প্রতিষ্ঠা করা হচ্ছে, প্রমাণ দেওয়া হচ্ছে। সেই প্রমাণটা কোথায়? 13 লক্ষ কোটি টাকা কোথায় ইনভেস্টেড হয়েছে? আমি তো একটা বললাম আপনাকে, 13 লক্ষ কোটি টাকার হিসাব তো আমি একটা পর পর একটা দিতে পারবো না। আমি একটার কথা বললাম, আপনারা প্রথম আমাকে বললেন আম্বানি ভুল বলেছেন, মিথ্যা কথা বলেছেন। আমি এই ক্ষেত্রে ডক্টর অমিত মিত্রর সাথে ওপেন ডিবেট এনি টাইম with all data I am prepared to go with a debate with Dr. Amit Mitra। আচ্ছা, আমি একটা কথা এখানে খুব স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে রাজ্য সরকারের
ব্যর্থতা হাইলাইট করার জন্য আমরা এখানে বসি না। আমরা কিন্তু এটা আমাদের উদ্দেশ্য না। আমি এই আলোচনাটা করছি এই জন্য যে রাজ্যের মানুষের জানার সত্যি অধিকার আছে, আর যদি সত্যি আমাদের দেশে ইনভেস্টমেন্ট না হয় তাহলে আমাদের রাজ্যে ইনভেস্টমেন্ট না হয় তাহলে আমাদের রাজ্য সরকারের আইডেন্টিফাই করা উচিত কি জন্য সত্যি হচ্ছে না। অনেকে বলে যাচ্ছেন 13 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, যখন মুখ্যমন্ত্রী বলেন আমি তো ধরে নেবো ওই টাকাটা ইনভেস্টেড হয়েছে এখানে, এটা নিয়ে তো কোনো কনফিউশন আমি আর ভাববো না আছে বলে। তাহলে 13 লক্ষ কোটি টাকা ইজ নট মানে কি বলবো স্মল অ্যামাউন্ট, ইট ইজ কোয়াইট সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট। পার্থবাবু, আজকে মুখ্যমন্ত্রী, আমি কালকের মুখ্যমন্ত্রীর কথা বলি, কালকে উনি বলছেন আমি সরাসরি টাটা গ্রুপের চেয়ারম্যানকে ফোন করেছি, তার সঙ্গে কথা বলেছি। আমি তো ইন্টেনশন দেখব রাজ্যের প্রধান হিসেবে, তার এই ইন্টেনশনকে অনার করব যে তিনি চাইছেন, তিনি আজকে মনে করছেন যে টাটার ইনভেস্ট করা উচিত রাজ্যের জন্য। আসলে আপনি একটু আগেও যে আলোচনাটা করছিলেন, আসলে মুখ্যমন্ত্রীর এই ইন্টেনশনটা আছে, এটা ঠিকই, কিন্তু এটা রাজ্যের শিল্পায়নের একটা বিজ্ঞাপন দেওয়ার ইন্টেনশন। আপনি যদি বলেন যে অ্যাডভার্টাইজমেন্ট বলতে যা বোঝায়, ফলে সেই হিসেবে টাটাকে ফোন করা, যদি ফোন করেছেন, আজকে জেলা শাসককে দেউচাপাচামিতে গিয়ে বুলডোজার নিয়ে নামতে বলেছেন, এভরিথিং ইজ রিগার্ডিং অ্যাডভার্টাইজমেন্ট বাট নট দি অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রি। আমি এই কারণের জন্য বলছি যে শিল্পের যে আলোচনা আমরা করছি, আমি সবচেয়ে খুশি হতাম যে আমাদের রাজ্যে যদি 13 লক্ষ কোটি টাকার বিনিয়োগ গত 14 বছরে হতো। এটা হয়নি, কারণ আমি আপনাকে বলছি একটা ছোট্ট উদাহরণ দিয়ে, আমি বলছি যে আপনি সহজ অঙ্ক, এখানে তো চিৎকার করে লাভ নেই। আপনি ধরুন 2000 কোটি টাকা একটা সাইজ, একটা ইন্ডাস্ট্রি যদি হয় বেশ বড়, 50টা 2000 কোটির ইন্ডাস্ট্রি হলে 1 লক্ষ হয়। 13 লক্ষ কোটি যদি হতে হয় 650 খানা ইন্ডাস্ট্রি, ক্যান ইউ নেম এ সিঙ্গল যে 2000 কোটি টাকার ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গলে এসছে? এক, আসেনি। দুই, যে যদি ইন্ডাস্ট্রি আসতো, আমি আবারও বলছি খুশি হতাম, তাহলে তার কিছু ফল পাওয়া যেত। পার্থ, আমি আপনাকে বলছি, কিন্তু সার্ভিস সেক্টরে, রিয়েল এস্টেটে, আমি asking you this point only, যে 14 বছর তৃণমূল সরকার আছে। আমি আপনাকে একটা অন্য ইন্ডেক্সে, রাজনীতির বাইরে চলে যান, রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের 38,000 আসন ভর্তি হয় ইঞ্জিনিয়ারিং পড়তে আসে, আপনি মেম্বার। তাহলে আপনি 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত দেখেন যে পাশ করার পর ছেলে মেয়ে ভর্তি হচ্ছে কত কলেজে আর কত আসন খালি যাচ্ছে। কার্যত 50% হচ্ছে আসন হচ্ছে যে এখন খালি যায়। এবার যদি খালি যায়, উনি কষ্ট করে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বের করছেন, কিন্তু তারপরে খালি যাচ্ছে, তার কারণ হচ্ছে যে বাবা মারা জানেন যে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে লাভ নেই, কারণ রাজ্যে শিল্প নেই। সিপিএম, কংগ্রেস, তৃণমূল নির্বিশেষে জেনে গেছে যে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে লাভ নেই। আপনি ম্যানেজমেন্ট যদি পড়াতে চান, আপনার এই সেক্টর 5 জুড়ে যা আছে, কোথায় গিয়ে হোটেল হসপিটালিটি ম্যানেজমেন্টে কটা কাজ পাচ্ছে না বলেই তো এই সমস্যাটা। কিছু পাচ্ছে, হোটেল, হসপিটাল, এই ধরনের সার্ভিস সেক্টরে আপনি বললাম, বাট দ্যাট ইজ নট আ ভেরি লুক্রেটিভ জব। সাবঅপটিমাল পে স্ট্রাকচার, এটাই তো সাবঅপটিমাল পে স্ট্রাকচার। আমি আপনাকে বলছি আন্ডার এমপ্লয়মেন্ট হচ্ছে। আপনি যদি বলেন যে এই যে আমাদের পেছনে গাড়ি বেঁধে, আমি কোম্পানিগুলোর নাম করছি না, বাড়ি বাড়ি খাবার দিচ্ছে, এটাও কাজ। কিন্তু আমি বলছি যে কন্ডিশনে তারা এই কাজ করছেন, যে অর্থের বিনিময়ে কাজ করছেন, এটাকে আন্ডার এমপ্লয়মেন্ট। কিন্তু আমি পার্থবাবু একটা জিনিস এখানে স্পষ্ট করতে চাই, আমি যেটুকু বুঝি, যে কোনো কোম্পানি ইনভেস্ট করবে তার দায় নয় এমপ্লয়মেন্ট করা। এমপ্লয়মেন্ট করাটা রাজ্যের সরকারের দায় হতে পারে, রাজ্য সরকার যে চালাচ্ছে সেই রাজনৈতিক দলের দায় হতে পারে। তার কিন্তু প্রফিটি ওরিয়েন্টেশন থাকবে, যে সে আমি যে টাকাটা ইনভেস্ট করব সেই টাকা থেকে আমি প্রফিট তুলব। একদম পার্থবাবু, আপনার সাথে আমি একমত। আমি বলছি, আমি তো এখানে কোনো দলের এগেনস্টে কথাই বলছি না। আমি বলছি যে শিল্পপতিদের ভণ্ডামি, তারা কেন্দ্রীয় সরকারের থেকেও বলছে আমার কোম্পানিতে ইন্টার্নশিপ দেবো, আপনি 5,000 টাকা দিন, আমার লোক নেব, আপনি আমাকে পিএলআই স্কিম দিন। আমাদের তো সেটাই মৌলিক স্তরে আলোচনা। আমি কোনো বামপন্থী নয়, কিন্তু মৌলিক স্তরে যে প্রশ্নটা করছি যে আমি কি তাহলে পার্সোনাল প্রফিট, তাহলে রাজ্য সরকার যাবে কোথায়? রাজ্য সরকারকে তো ইনভেস্টরদের কাছ থেকে টাকা আনতে হবে। না, রাজ্য সরকার যদি ভালো পরিবেশ সৃষ্টি করেন, যেটা তাদের কাজ, এবং তারা অ্যাসেস করবেন যে সত্যি এই যে মিথ্যে কথাগুলো অনেকে বলে চলে যাচ্ছেন, আমি 20 লাখ দিয়ে দেবো, 50 লাখ দিয়ে দেবো, গভর্নমেন্ট শুড বি ইন আ পজিশন টু অ্যাসেস সত্যি সেটা করবে কিনা, হোয়াট ইজ দ্য ট্র্যাক রেকর্ড। আমি একটুখানি স্নেহায়নের কাছ থেকে একটা ছোট্ট জবাব নিয়ে আসি। সেটা হচ্ছে, স্নেহায়ন, আমি দেখলাম আপনাদের মুখপাত্রকে বলতে 5 লাখ কোটিতেও পৌঁছলো না, মৌসাইন হলো 4.5 লাখ কোটির। মানে আপনারা ওয়েট করছিলেন মুখ্যমন্ত্রী ফিগারটা বলুক, তারপর সেখান থেকে কিছুটা বাড়িয়ে আপনারা বলবেন আশা করেছিলাম অন্তত এটা হবে। এটাও এক ধরনের রাজনীতি আমার শুনে মনে হয়েছে। না, আমরা তো এটাও বলছি যে 4.5 লাখ যেটা হয়েছে, বা এর আগে কত 16 লাখ কোটি যেটা হয়েছে, তার মধ্যে ইমপ্লিমেন্টেশন কতটুকুনি হয়েছে। কারণ আমাদের কাছে যা হিসাব আছে, অনলি 3.9% ইনভেস্টমেন্ট হয়েছে, বাকিটা কিন্তু এখন অব্দি হয়নি।
বেসিক্যালি দেখো এটা একটা বার্ষিক গুলবাজি সম্মেলন বিজিবিএস এর দাঁড়িয়ে গেছে। কেন আমরা এই কথাটা বলছি বারবার করে, যে আজকে তো দেউচা পাচামির আমি একটা এক্সাম্পলটা নিই, এটা তো একটা ন্যাচারাল রিসোর্স বাংলার বুকে আছে, সেখান থেকে একটা ইন্ডাস্ট্রি হবে। এইটা তো বিজিবিএস এর মঞ্চ থেকে আমার ঘোষণা করার দরকার নেই। বিজিবিএস কি, বিজিবিএস এর মঞ্চ থেকে আমি ইনভেস্টমেন্ট টানবো। তুমি আমি আমাদের রাজ্য ছেড়ে দাও, তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কর্ণাটকায় হচ্ছে এক্সপিরিয়েন্স কর্ণাটকার তুমি একটা অ্যাড দেখো, সেখানে ওরা ফোকাস করছে যে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির উপর, কারণ আজকে 70% প্রোডাকশন কর্ণাটকায় হচ্ছে, সেটার উপর ওরা ফোকাস করে আরো ইন্ডাস্ট্রি ডাকার চেষ্টা করছে। আমাদের এখানে বিজিবিএস এর তুমি একটা দেখো, সেখানে কি আছে, ছৌ নাচ, সেখানে আছে তোমার কার্নিভ্যাল, দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ, এবং লাস্টে খুব সুন্দর একটা ছবি আছে, একটা রয়্যাল বেঙ্গল টাইগার। মানে মমতা ব্যানার্জি প্রচুর টাইগার, তো একটা টাইগার শওকত মোল্লা, তাই জন্য আইটি সেক্টরের উদ্বোধনে মমতা ব্যানার্জি শওকত মোল্লাকে বলতে হয় কি, তুই একটু দেখে রাখিস। মানে আমাদের বাড়িতে গেস্ট ফেস্ট আসলে মা রান্না করে চান করতে গেলে বলতো কি, মাছটা একটু দেখে রাখিস। মমতা ব্যানার্জি উল্টো করে, মমতা ব্যানার্জি বিড়ালকে বলে মাছটা একটু দেখে রাখিস। তো এই হচ্ছে অবস্থা। এই যদি মানে ইন্ডাস্ট্রি, তুমি যে বলছো ইন্ডাস্ট্রির তো দায় নেই এমপ্লয়মেন্ট করার, কিন্তু ইন্ডাস্ট্রি কি দেখবে, আমার ইনফ্রাস্ট্রাকচার আছে, আমি ওখানে প্রোডাক্ট আছে। এত এই কথা বলার আগে এটাও তো বলতে হবে, লাস্ট 45 বছরে ভারতবর্ষে বেকারত্বের সংখ্যায় রেকর্ড সংখ্যায় জায়গায় পৌঁছেছে, সর্বোচ্চ জায়গায়। বেকারত্ব বা জিডিপির ক্ষেত্রে সেখানে কিন্তু রাজ্যের কন্ট্রিবিউশন থাকে। আজকে যেখানে গোটা ভারতবর্ষের জিডিপি হচ্ছে 6.3, সেখানে অধিকাংশ রাজ্য বিজেপি শাসিত, অধিকাংশ রাজ্য বিজেপি শাসিত। আরে তুমি যেটা বললে সেই পরিপ্রেক্ষিতে বলছি, রাজ্যের কন্ট্রিবিউশন থাকে, আজকে অধিকাংশ রাজ্য বিজেপি শাসিত। আমি বলছি তো, ন্যাশনাল অ্যাভারেজ যখন 5% এর নিচে ছিল 1960 সালে, তখন বাংলার অ্যাভারেজ ছিল 10.2। আজকে যখন ন্যাশনাল অ্যাভারেজ বেড়েছে, এমএসএমই কত নম্বরে আছে? সম্রাট এমএসএমই সেক্টরগুলোকে শেষ করলো, কত নম্বরে আছে জিডিপি? এমএসএমই সেক্টরগুলোকে শেষ করলো 5 বছর। আমি আরেকটা হিসাব দিচ্ছি। আচ্ছা এক মিনিট, আমি যে প্রশ্ন করব তার জবাব দিন স্নেহায়ন। দেখুন, আপনাকে আমি যখন প্রশ্ন করব, আপনাকে আমি বিজেপির প্রতিনিধি হিসেবে প্রশ্ন করব। যে কোনো শিল্প সংস্থা তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের অ্যাটিচিউড টুয়ার্ডস দ্যাট স্টেট এটাও লক্ষ্য করে। আপনাদের নির্মলা সীতারামন, আপনার মন্ত্রী, তিনি যখন ঘোষণা করছেন তখন তিনি বিহার পর্যন্ত উদার হলেন, যেখানে উড়িষ্যার মানুষ আপনাদের ভোট দিয়ে সেখানে রাজ্যে বসিয়েছে, ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে, তাদের কথাও তার মনে পড়লো না। আর বাংলাতে, আর আপনাদের সাংসদকে দেখলাম তিনি বলছেন ডবল ইঞ্জিন সরকার করুন, তাহলে বাংলাও পাবে। মানে এটা যদি কেন্দ্রীয় সরকার অ্যাটিচিউড হয়, এবং কোনো শিল্প সংস্থা যারা অ্যাকচুয়ালি ইয়ে করে না, চ্যারিটি করে না, তারা প্রফিটের জন্য ইনভেস্ট করে, তারা যদি দেখে যে কেন্দ্রীয় সরকার এটা অ্যাটিচিউড টু দ্যাট পার্টিকুলার স্টেট, তারা তো আগ্রহ নাও দেখাতে পারে। তার দায় এই রাজ্যের মানুষকে বইতে হচ্ছে, এবং আপনারা যখন ভোট চাইতে যাবেন মানুষ আপনাদেরকে প্রশ্ন করবেই। এর আগের বছর বাজেটে ওয়েস্ট বেঙ্গলকে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি দেওয়া হয়নি, এর আগে নর্থ বেঙ্গলকে আইটি পার্ক দেওয়া হয়নি। এবার আমি বলি, প্রাইভেট ইনভেস্টররা যখন আসবে তারা তো ইনফ্রাস্ট্রাকচার দেবে, সবার ফার্স্ট ইনফ্রাস্ট্রাকচার দেখবে। আজকে বাগডোগরা বলুন, কলকাতা এয়ারপোর্ট বলুন, সব জায়গায় জমি দেওয়া হচ্ছে না। আমরা এয়ারপোর্ট অথরিটি বলছে আমরা এক্সপেনশন করতে চাই। মুখ্যমন্ত্রী দাবি করেছেন বাংলা হচ্ছে সেফেস্ট এন্ড স্মার্টেস্ট শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে অর্ধেক রাস্তায় হয়ে বসে আছে। 2022 সালে তার ক্লিয়ারেন্স হয়েছে, মানে ফাইনান্সিয়াল ক্লিয়ারেন্স হয়েছে। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন বাংলা হচ্ছে সেফেস্ট এন্ড স্মার্টেস্ট স্টেট টু ইনভেস্ট, প্লেস ফর ফিউচার ইনভেস্টমেন্ট। আমি ইনভেস্ট করব, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে শিল্পপতিরা আরেকটা জিনিস দেখে, সেটা হচ্ছে আমি যে ইনভেস্টমেন্টটা করব সেটার মার্কেট কি ওই জায়গাটায় আছে, কারণ তাহলে আমাকে একটু মানে আমার ট্রান্সপোর্টেশন কস্টটা কমবে, আমি সঙ্গে সঙ্গে বেচতে পারবো ওই ইমিডিয়েট মার্কেটটায়। এইখানে মার্কেট আছে, আপনি বলুন না এখানের লোকজন যারা শিক্ষিত লোকজন তারা এখানে আছে আজকে না, তারা সব মাইগ্রেট করে গেছে অন্যান্য রাজ্যে। আজকে এই জায়গাটা যদি তৈরি না হয় তাহলে কেন আসবে শিল্পপতির আজকে পশ্চিমবাংলায়? আমার ইনফ্রাস্ট্রাকচার নেই, আইন শৃঙ্খলা নিয়ে যত কথা বলবো আমি তত ভালো। আজকে আমার এখানে মার্কেট পর্যন্ত শেষ করে দেওয়া হয়েছে, তাহলে কেন আমরা এখানে আসতে? দেখুন, শিল্পবান্ধব পরিবেশের জন্য যেমন রেলপথ, সড়কপথ, বিমানপথ এগুলো প্রয়োজন, সেই সঙ্গে আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে গণতন্ত্র। পশ্চিমবাংলায় গণতন্ত্র ভীষণ রকমভাবে আছে, এবং সেই জন্য প্রতিদিন সকালবেলা চায়ের দোকান থেকে রাত্রিবেলা টিভি চ্যানেলগুলোতে বসে সরকারের সমালোচনা উদাত্ত কণ্ঠে করা যায়। সেটা ছেড়ে দিন, গণতন্ত্র, সরকারের সমালোচনা করার জন্য গণতন্ত্র থাকতে হবে, এবং গণতন্ত্র সরকারের সমালোচনা নেই। আমি বলছি সম্রাট, যখন অন্য রাজ্যে নেই, অন্য রাজ্যে সেই গণতন্ত্র নেই। জিন্দাল এই রাজ্যে ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন, তিনি হিসাব করে দেখবেন কি, মানে দেখেন কিনা আমি জানি না, দেখবেন কি যে গত 2 মাসে কটা সুপারি কিলিং হয়েছে, গত 2 মাসে কটা জায়গায় বোমা ফেটেছে,
কত জায়গায় রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ খুব বিশাল পয়েন্ট পাবে না। আমি স্নেহায়নকে বলছি, এত মানে সবাইকেই ধরুন বলছি যে শিল্প সম্ভাবনা অনেক কথা বলা হচ্ছে, কতটা ভাঁওতা, কতটা সত্যি, কতটা বাস্তবে তার প্রতিফলন ঘটবে, সেই জায়গা থেকে প্রথম আমার কাছে ইনফোসিস থেকে ভাঁওতা না সত্যি। আমি তো বললাম ইনফোসিস করে মমতা ব্যানার্জি শওকত মোল্লাকে বলছে তুই একটু দেখে রাখিস, কিন্তু ইনফোসিস মানে ওইখানে আশেপাশের আইন শৃঙ্খলার দায়িত্ব ওইখানকার ওসি বা এসপি না, ওখানকার আইন শৃঙ্খলার দায়িত্ব এইটুকুর উত্তর দাও, ইনফোসিসটা ভাঁওতা না সত্যি। এবং আজকে দিনে আমি একটু বলি, উইপ্রো কটা ক্যাম্পাস, আমি আজকে বলি, আইবিএম এর কটা ক্যাম্পাস আছে দাদা, একটু প্লিজ আইটিসি ইনফোটেকের ফার্স্ট গ্লোবাল এআই সেন্টার অফ এক্সেলেন্স চলে আজকে কলকাতায়, বলুন তো। হ্যাঁ, তা সেটাও ভাঁওতা না সত্যি? না আমি তো বলছি ইনফোসিস কটা ক্যাম্পাস করেছে, উইপ্রো কটা ক্যাম্পাস করেছে, আইবিএম কটা ক্যাম্পাস করেছে, পিডব্লিউসি কটা ক্যাম্পাস করেছে, আজকে ব্রিটানিয়া কেন চলে গেল আপনি বলুন তো। এইগুলো তো বলতে হবে, কথা বলো। আরে কতগুলো ক্যাম্পাস করেছে, আপনি একটা করেছেন, আমরাও সাধুবাদ জানাচ্ছি, সেটার থেকে আরো এক্সপ্যান্ড করবে, এটাতেই আমরা লিমিটেড থাকবো। আরে আমরা তো সেই উইপ্রো বিচারিতা করতে হবে, আমাদের একদম সময় কমে এসেছে। শিল্প আসছে, সুবর্ণবাবু আপনার সময় দিতে হবে। এক মিনিট, আমাদের কাছে সময় কমে আসছে। সুবর্ণবাবু 4,40,000 কোটি, প্লিজ একদম সময় নেই হাতে, প্লিজ। সুবর্ণবাবু 4,40,000 কোটি, এর কতটা মোটামুটি ইমপ্লিমেন্টেড হবে বলে মনে হয়? এখন তো ডিটেইলি নেই, বলতে পারবো না। মানে ওটা কার সঙ্গে কার কি বিষয়? না ডিটেল ছাড়া তো বলা যাবে না। মুখ্যমন্ত্রী ইজ দ্য মুখ্যমন্ত্রী, তার কাছে সব তথ্য আছে। আপনি আমাকে সন্ধ্যাবেলা টেলিভিশন দিয়ে এসে খুব সুন্দরভাবে আপ্যায়ন করে বসিয়ে আমাকে বলছেন যেটা চিফ মিনিস্টারের কাছে ডেটা থাকা যায়, আমার কাছে দেউচা পাচামির ডেটা নেই, সিএমপিডি আপনি 4,40,000 ডেটা আমার কাছে চাইছেন। না আমি বলছি চিফ মিনিস্টারের কাছে ডেটা আছে, প্রথম কথা কনফিডেন্স আছে আমি যে রাজ্যে আসবে কিছু আবার বলছি যে আমাদের কাছে যখন ডেটা নেই আমরা বলতে পারবো না যে 4 লক্ষ কীরকমভাবে কী হচ্ছে। কিন্তু যদি একটুও তার 25% সত্যি হয়, আপনার টেলিভিশন চ্যানেলের মাধ্যমে বলবো যে যারা ওখানে তো ট্রাম্প হাতকড়ি পরিয়ে পাঠিয়ে দিচ্ছেন, আর ভারতবর্ষে বেঙ্গালুরু থেকে শুরু করে যারা আছেন সবাই বোধহয় এখানে ফিরে আসার সময়, তার কারণ সবাই সদয় হয়েছে। বলুন পার্থবাবু, শেষ করবো। না আমি শুধু একটাই বলি, আপনি যে বলছিলেন প্রতিবেশী রাজ্যে ডাবল ইঞ্জিন বলে হচ্ছে সেখানে বাড়তি সাহায্য পাচ্ছে, এটা ঠিক। এবং ভারতবর্ষের আলোচনা আজ হলো না বলে এটাও ঠিক যে ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়া যদি বলেন, ডিজিটাল ইন্ডিয়া, এই করতে গিয়ে আমাদেরও গত 7-8 বছরে ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়া বলতে যা বোঝায় হয়নি, আমাদের রাজ্যও হয়নি। আমি শুধু একটাই কথা বলছি যে রাজ্যও কি ডবল ইঞ্জিন মডেলের বাইরে? অর্থাৎ আপনি পঞ্চায়েতে পুরসভায় যদি না থাকেন, তাহলে হচ্ছে বিরোধীরা যদি থাকে, তাহলে হচ্ছে যে সেখানে উন্নয়ন সম্ভব না, ফলে হয়নি। ফলে ওরাও যেরকম দেখিয়ে দিচ্ছেন যে দেশে হচ্ছে মোদি থাকলে রাজ্যেও মোদির দল থাকতে হবে, আর এখানে মমতা ব্যানার্জি দেখাচ্ছেন এটাই যে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় থাকে তাহলে রাজ্যে তৃণমূলের পুরসভা, রাজ্যে তৃণমূলের পঞ্চায়েত না থাকলে তোমাদের জনপ্রতিনিধি, তোমাদের উন্নয়ন কিচ্ছু হবে না। আমি বলছি যে মডেলটা একই, এটা আপনাকে বুঝতে হবে, যে কারণের জন্য আমরা এই বন্ধাত্বের মধ্যে ঢুকছি। এবং আপনি ওই যে 4,40,000 কোটি বললেন, ফার্স্ট ট্রেন্ড যিনি বললেন বিজেপির প্রতিনিধি যেটা বলেছেন, ধরে নিন যে 3% বাস্তবায়িত হচ্ছে। আর যদি তা না হয়, যদি সত্যিই মনে হয় 60% বাস্তবায়িত হচ্ছে বলে যেটা মুখ্যমন্ত্রী দাবি করছেন, আমি আবারও বলছি যে আত্মসমীক্ষা করতে, এটা হচ্ছে আমি বলছি যে টাকাগুলো গায়েব হয়ে যাচ্ছিল না, যে বিভিন্ন খাটের তলায় বিভিন্ন ঘরে বন্ধ হয়ে যাচ্ছিল, এরকম শিল্পের টাকা গায়েব হচ্ছে কিনা, অথবা ইন্ডাস্ট্রিগুলো ভার্চুয়াল রূপ নিচ্ছে কিনা, এটাই হচ্ছে শিল্পগুলো বন্ধ হয়েছে কেন? 34 বছরে কোন শিল্প তৈরি করেছে? 34 বছরে 56,000 মূর্তিকে বন্ধ করেছে তারা, এতদিন বাদে নারায়ণ মূর্তিকে অ্যাকসেপ্ট করেছে। আমাদের হাতে আজকে সময় শেষ, প্লিজ নারায়ণ মূর্তিকে আমাদের হাতে সময় শেষ। সুবর্ণবাবু, সম্রাট, পার্থবাবু, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আজ সময় দেওয়ার জন্য। আমাদের রাজ্যের শিল্পায়ন নিয়ে যখন কথা হয় না, তখন ব্যক্তিগতভাবে আমার খালি মনে হয় যদি সত্যি এভাবে বলতে পারতাম সবকিছু পজিটিভ, এবং রাজ্যে প্রচুর টাকা আসছে, রাজ্যে প্রচুর শিল্প আসছে, রাজ্যে প্রচুর কারখানা আসছে, এটা যদি সত্যি বলতে পারতাম, আমার থেকে আনন্দিত বোধহয় আর কেউ হতো না। হ্যাঁ, সব কিছুরই সমালোচনা করার জায়গা থাকে, কিন্তু সমালোচনা করার ইচ্ছা সব জায়গায় সব ইস্যুতে থাকে না। শিল্পায়ন সেরকম একটা জায়গা, কারণ আমার সন্তানও ভবিষ্যতে যাতে এই রাজ্যেই একটা কোনো বড় শিল্পের সঙ্গে জড়িত থাকতে পারে সেরকম চিন্তা স্বপ্ন আমারও আছে। কিন্তু দেখা যাক, অষ্টম বিজিবিএস এর পর রাজ্যে এই 4,40,000 কোটি এ নিয়ে আলোচনা, সমালোচনা, বিরোধী শিবিরের আলোচনা চলতে থাকবে। কিন্তু আমি আশা করব দিনের শেষে পশ্চিমবঙ্গের প্রতি যারা শিল্পপতি আছেন ভারতবর্ষের বড় বড়, তার মধ্যে অনেকে পশ্চিমবঙ্গেরও আছেন, তারা অন্য ভাবে ভাববেন এবং আগামী 10 বছরে পশ্চিমবঙ্গের চেহারাটা একটু হলেও বদলাবে। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন NK TV বাংলা।